এলাকার নাম পাগলা। পাগলার উপর দিয়েও আমাকে যেতে হয়, কারণ আমারও শ্বশুরবাড়ি সিলেটে। এলাকার নাম পাগলা। এখন যদি এলাকার নামের আগে আমার নাম হয় তাইলে অমুক পাগলা, আর যদি পরে হয় তাইলে পাগলা অমুক। পাগলার উপর দিয়েও আমাকে যেতে হয়, কারণ আমারও শ্বশুরবাড়ি সিলেটে। সুতরাং পাগলা থেকে সবাই সাবধান থাকবেন, এটাই আমি কামনা করি। আর তাকে আরেকটু ধন্যবাদ জানাতে চাই, যে কথা আমি এই চেয়ার থেকে বলতে পারি না। আমার জন্মভূমি, আমার নির্বাচনী এলাকা ভোলার সমস্যাগুলো এখানে তুলে ধরতে পারছি না এই চেয়ারে বসার কারণে, সেটি তিনি অনুগ্রহ করে জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। আমি আশা করি সেই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করি তার এই বক্তব্যের প্রতি মাননীয় অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী সুবিচার করবেন। মাননীয় স্পিকার, আমি সিলেটের মানুষ, একটা কথা সিলেটের ব্যাপারে বলতে হয়। সিলেট, উনি আবার হাফ সিলেটি, কাজে এখানে আমরা 1.5 জন 1+0.5। ঢাকা সিলেট যে মহাসড়ক 6 লেনের কাজ শুরু হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, কিন্তু এইটা দেখে মনে হচ্ছে এটা বোধহয় আগ্রার তাজমহল জাতীয় কিছু হবে। কত বছর লাগবে আমরা জানি না। গুইসাপের মতো হাঁটি হাঁটি এটার কাজ চলছে। প্রধানমন্ত্রী নিজেও কিন্তু এটা এক্সপেরিয়েন্স করেছেন, তাকে ধন্যবাদ। কারণ ওই রাস্তা দিয়ে চলতে গেলে বঙ্গোপসাগরে যাওয়ার দরকার নাই, ঢেউ দেখতে গেলে ওখানেই যাওয়া যথেষ্ট। এর একটা অবসান চাই সিলেটবাসী। আমি আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করলাম। যোগাযোগ মন্ত্রী মহোদয় আছেন, মন খারাপ করবেন না, আপনাকে সাহায্য করার জন্য বলেছি। দক্ষিণ পশ্চিমাঞ্চল, যশোর, খুলনা এবং সাতক্ষীরা, এই 3টা জেলার বিস্তীর্ণ এলাকা ওয়াটার লকড হয়ে আছে দীর্ঘদিন ধরে। এর কোনো সমাধান নাই। ফলে কৃষক, কৃষি সব কিছু হুমকিতে পড়েছে, এমনকি শিল্পও হুমকিতে পড়েছে। আমি অনুরোধ করব অগ্রাধিকারের ভিত্তিতে এই বিষয়টার প্রতি নজর দিন। এবার মাননীয় স্পিকার, আপনি এখানে না থাকলেও আমি বলতাম, আপনি টাকার কারণে বলছি, আপনি মন খারাপ করবেন না, আপনি লজ্জা নেবেন না, আপনি ভাববেন না যে আমি আপনাকে খুশি করার জন্য বলছি। আমি আমার দায়বোধের জায়গা থেকে, দেশের ভালোবাসার জায়গা থেকে বলছি। ভোলা দেশের সর্বদক্ষিণের জেলা। এই জেলাটি অন্য কোনো জেলার সাথে স্থলভাগে সংযুক্ত নয়। এটাও একটা ওয়াটার লক জেলা, এটা বাংলাদেশের অংশ। তাদের অধিকার রয়েছে বাংলাদেশের অন্যান্য সকল জায়গার যোগাযোগ ব্যবস্থার যে সুবিধা তারা পেয়ে আসছেন, ভোলা এখন এটা পেতে চায়, এটা পাওয়া তাদের অধিকার। ভোলার এই সেতু শুধু ভোলাবাসীর কপাল পরিবর্তন করবে না, আল্লাহ তাআলা ভোলায় যে অপার সম্ভাবনা রেখেছেন, এই ভোলা গোটা বাংলাদেশের এক বিশাল অংশের চিত্র পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আমাদের নিয়ামতের খনি এই ভোলা যেন আর উপেক্ষিত না থাকে। এই ভোলার সেতুটা আসলেই এটি একটা সম্ভাবনার স্বপ্ন। এই সেতু বাস্তবায়ন হোক। আমার এই প্রস্তাবে সরকারি দল খুশি না, আমি কি করবো, আপনার দলই খুশি না। ওই তারা তো সেরকম উষ্ণ অভিনন্দন জানালেন না। মাননীয় স্পিকার, আমি আরও আপনাকে আশ্বস্ত করছি, ভোলা আমার শ্বশুর বাড়ি নয়। কিন্তু ভোলা বাংলাদেশের অংশ। বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গাকে আমি বিশ্বাস করি এই 350 বা 348 জন সংসদ সদস্য অন্তরে ধারণ করেন, আমিও ধারণ করি। তাই আমার দায়বোধের জায়গা থেকে আমি কথাগুলো বলি। ভোলার উন্নয়ন, পুরা দক্ষিণ অঞ্চলের উন্নয়ন বয়ে আনুক, আমি দোয়া করি। আর আমি কথা বাড়াচ্ছি না, অনেক সময় নিয়ে নিছি।
আপনি আনলিমিটেড দিয়েছিলেন, আসলে আমি আনলিমিটেড করে ফেলেছি। ও, এই দিক থেকে আওয়াজ আসছে তিস্তা মহাপরিকল্পনা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই আরেকবার। তার সফরের পরে অভিনন্দন জানিয়েছিলাম, আরেকবার অভিনন্দন জানাই। তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে তিনি শক্তিশালী বন্ধু দেশ চীনের সাথে কথা বলেছেন এবং পানি সম্পদ মন্ত্রী গতকাল তার বক্তব্যে আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ যে নামেই হোক কাজ শুরু হয়ে যাবে। আমরা নামের কাঙ্গাল নই, আমরা কামের কাঙ্গাল। কামটাই দেখতে চাই। নাম নিয়ে শেষ কথা বলে আমি বিদায় নেই। আমি সিলেটের মানুষ, চাকরি করেছি সুনামগঞ্জ, আমার বাড়ি মৌলভীবাজার, বিয়ে করেছি সিলেট জেলায়। 3টা জেলা আমার কাভার হয়েছে। তো সুনামগঞ্জে একটা শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় লোকেরা গড়ে তুললেন তাদের নিজের অর্থে এবং পরিশ্রমে। ভালো মানসম্মত একটা কলেজ, কিন্তু এমপিওভুক্ত হয় না। এইটা 96-2001 সালের সরকারের সময়। কোন সরকার ছিল এটা বুঝতেই পারছেন। তো মন্ত্রী মহোদয় এলাকার যিনি ছিলেন তার একজন ঘনিষ্ঠ লোককে এলাকার লোকেরা ধরলো যে আমাদের এইটা একটু আপনি করে দেন। সে যখন গিয়ে বলল, তো উনি বললো ঠিক আছে করে দিব, এখানে আমার নাম থাকবে কিনা। ওই যে তাদের সাথে আলাপ করে দেখি লিডার, আর সে আলাপ করছে, লোকেরা খুব মন খারাপ করছে যে সব কিছু আমরা করলাম, ওনার নামে এখন কলেজ দিয়ে দিব, এটা কোন ধরনের ইনসাফ। তো তারা মন খারাপ করে পাকিস্তান আমলের এক সরপঞ্চের কাছে গেছে। তখন তো আর মেম্বার ছিল না, সরপঞ্চ ছিল। এই বৃদ্ধ লোকের কাছে গিয়ে বলছে যে ঠেকলে নাকি বৃদ্ধের কাছে আসতে হয়, আপনি একটু বুদ্ধি দেন, কি করব। আমাদের যুবকরা শুনে তো খেপে গেছে, বলে যে সারা জীবন আমাদের এমপিভুক্তি হওয়ার দরকার নেই, আমরা এইভাবেই চলব। তো উনি বলে অসুবিধা নাই, ওই লোকটাকে দাওয়াত দাও যাকে তোমরা মাঝখানে ধরেছ, তার সাথে আমিও একটু বসতে চাই, তোমরাও থাকবা। তো ওই লোককে নিয়ে বসে বলছে যে ঠিক আছে মন্ত্রী মহোদয় এত বড় একটা কাজ করে দিবেন, আর তিনি আশা করেছেন তার নামটা থাকুক। এরকম একটা সমন্বয় হতে পারে যে তারও নাম থাকবে, এলাকারও নাম থাকবে। তো যদি এটা তিনি মানেন তাহলে একটা সমাধানে আমরা যেতে পারি। সে খুশি হয়ে গেছে যে প্রস্তাবে তো অর্ধেক মিলল। সে গিয়া যখন মন্ত্রীকে বলছে, মন্ত্রী তার গাড়ে ঠাস করে একটা চপ পড়ে বসাই দিচ্ছে। সে তো অবাক হয়ে গেল যে ভালো একটা প্রস্তাব নিয়ে আসলাম, উনি আমারে চোর দিলেন কেন। বলে যে তোর বাবারা কি বলছে তুই কি খেয়াল করেছিস, এলাকার নাম পাগলা। এখন যদি এলাকার নামের আগে আমার নাম হয় তাইলে অমুক পাগলা, আর যদি পরে হয় তাইলে পাগলা অমুক। যা কিছুই লাগবে না, ওরা তোরে জুতার বাড়ি দিয়েছে, আমি এর বিনিময়ে এমপিওভুক্ত করে দেব। আমি অনুরোধ করব আমরা যেন নামের পিছনে না দৌড়াই, আমরা যেন কাম নিয়ে পড়ে থাকি। ধন্যবাদ মাননীয় স্পিকার, কোনো ভুল হলে আমাকে ক্ষমা করবেন। প্রিয় দেশ এগিয়ে যাক, বাংলাদেশকে নিয়ে আমরা এগিয়ে যাই, যুবকদের স্বপ্নের বাংলাদেশ উপহার দেই এবং আমরা অতীতের গ্লানি থেকে বের হয়ে আসি। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় এলজিআরডি মন্ত্রী, আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি 300 বিধিতে একটা বিবৃতি দিতে চাই। জি দিন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সংসদে অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে সিটি কর্পোরেশন বাদ দিয়ে প্রায়